আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। এনসিপি সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে কারফিউ চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে গোপালগঞ্জ সদরে বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করে জেলা প্রশাসন। এই কারণে আজ সকাল থেকে রাস্তায় খুব একটা যানবাহন দেখা যায়নি। পুরো রাস্তা জুড়ে রয়ে গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। শহরে পুলিশ লাইন্স থেকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, বাঁশ এবং ইট। র্যাব, সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা শহরে তাদের টহল জোরদার করে। অফিসগামী মানুষজন ছাড়া তেমন কেউই ঘর থেকে বের হয়নি। গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তফা কামাল। কামাল, জানাবেন গোপালগঞ্জে শহরের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এছাড়া শহরে কারফিউর প্রভাব কেমন দেখছেন? সাথী, আপনি যেমনটি বলছিলেন, গতকাল এনসিপির সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির যে ঘটনা ঘটেছিল, গতকালকে সে ধ্বংসযজ্ঞ আজ পরিষ্কারের কাজ চলছে। এছাড়া আর্মি, পুলিশ এবং বাংলাদেশ আর্ম বাহিনী লড়াই সে গোপালগঞ্জ টহল দিচ্ছে। শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। অবশ্য এর ভিতরে গাড়ি ঘোড়া সবই চলছে, দোকানপাট কিছু খোলা আছে। আর্মি এর ভিতর মাঝে মাঝে ঘোষণা করছেন যে সাধারণ জনগণের উদ্দেশ্যে যেন বিনা কারণে কেউ বাইরে না আসে, বারবার সতর্ক করা হচ্ছে। এছাড়া দূরপাল্লার গাড়িও চলছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে। এছাড়া কাঁচা বাজার এবং অন্য অন্য যে সমস্ত দোকানপাট সেগুলো স্বাভাবিক আছে। তবে সাধারণ মানুষের মাঝে একটা ভীতি বিরাজ করছে। এই ছিল মোটামুটি বর্তমান অবস্থা। সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে। নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জের মতো রক্তক্ষয়ী সংঘাত পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী পান্থপথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বিভাজন তৈরি করে নানা চোরাপথে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর চেষ্টা চলছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তির সুযোগ নিয়ে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে জানিয়ে রিজভী যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি জানান। আজকে বিভাজন রয়েছে বলেই কালকে দুঃখজনক ঘটনা ঘটলো এনসিপির প্রোগ্রামে। সেখানে ফ্যাসিবাদের যারা দোসর এই দেশীয়, তারা আক্রমণ করার সুযোগ পেল কি করে? সেখানকার স্থানীয় প্রশাসন জানতো আগে থেকে। তো এই সমস্ত করার জন্যই কি পরিকল্পিতভাবে এই রক্তক্ষয়ী ঘটনাগুলো ঘটানো হচ্ছে কিনা, এটা নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা দিয়েছে। জুলাই পদযাত্রার ১৭তম দিনে ফরিদপুরেও পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে খুলনা থেকে ফরিদপুরে এসেছে দলের নেতারা। দুপুরে ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর জনতা ব্যাংক মোড়ে পথসভা করবেন তারা। এছাড়া পার্টি অফিস উদ্বোধন ও শহীদ পরিবারের সঙ্গে দেখাও করবেন নেতারা। এরপর রাজবাড়ী ও মানিকগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২১শে অগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তি তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি চলছে। রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ এই বিষয়ে শুনানি করেন। পরে আলোচিত এই মামলায় পলাতক মাওলানা তাজউদ্দিন আহমেদ ও হানিফ পরিবহনের কর্ণধার মোহাম্মদ হানিফের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে এস.এম. শাহজাহানকে নিয়োগ দেয় আপিল বিভাগ।
নিবন্ধনের শর্তগুলো আরও সহজ করা উচিত বলে মনে করছেন শর্ত পূরণে ব্যর্থ হওয়া রাজনৈতিক দলগুলো। পাশাপাশি নিবন্ধন না পেলে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারিও তাদের। তবে নির্বাচন কমিশনের যাচাই বাছাই পদ্ধতি সঠিক বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন শর্ত শিথিল করলে অনেক ভুইফোড় দল নিবন্ধন পাবে, প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। আতিকা রহমানের রিপোর্ট। 144টি রাজনৈতিক দল কমিশনে নিবন্ধনের আবেদন করলেও কমিশনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে সবাই। প্রয়োজনীয় নথিপত্র দিতে 15 দিন সময় দিয়েছে ইসি। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে আমরা যাই জাগ্রত বাংলাদেশের কার্যালয়ে। পল্টনে একটি ভবনে এক রুমেই কেন্দ্রীয় কার্যালয় নিয়ে চলছে রাজনৈতিক কার্যক্রম। দলের সাধারণ সম্পাদক জানালেন, নতুন দলের জন্য ইসির শর্ত কঠিন হওয়ায় পূরণ করতে পারেননি। তবে নিবন্ধন না পেলে হাইকোর্টে যাওয়ার কথাও জানান তিনি। স্বৈরাচারী আইনের মধ্য দিয়ে আবার নির্বাচন কমিশন নিবন্ধন বিধিমালা আহ্বান করেছেন, এটা খুবই দুঃখজনক। নোটিশের আলোকে আমরা জানতে পারবো যে আমাদের কি কি গ্যাপ ফিল আপ করতে তারা চাচ্ছেন, আমরা সেগুলো ফিল আপ করে দেব। তারপরেও যদি না হয়, বাংলাদেশের প্রচলিত আইনে আমরা সুপ্রিম কোর্টে শরণাপন্ন হব। গত 20 জুন আত্মপ্রকাশ করে বাংলাদেশ রিপাবলিক পার্টি। নিকেতন আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় তাদের প্রধান কার্যালয়। দাবি করলেন তাদের জেলা উপজেলায় কমিটি আছে। দেশব্যাপী বিভিন্ন জেলা উপজেলাতে কার্যক্রম চলমান আছে আমাদের পার্টির পক্ষ থেকে। যে কাগজ নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল আমরা সবকিছুই দিয়েছিলাম। এখন আসলে অ্যাকচুয়ালি আমরা জানি না কি কি শর্টেজ আছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন শতভাগ শর্ত পূরণ না করে যেন কোনো দল নিবন্ধনের সুযোগ না পায়, সেদিকে ইসিকে আরো কঠোর হতে হবে। স্বচ্ছভাবে নির্বাচন কমিশন এই নিবন্ধনগুলি দেয়, তাহলে দেখা যাবে বেশিরভাগই বাদ পড়ে গেছে। তাদের এখানে কোনো দল মত কোনো কিছু দেখলে হবে না, তাদের একমাত্র দেখতে হবে যে এই দলগুলি যারা নিবন্ধন চাইছে রিকোয়ারমেন্টস যেগুলি আছে সেগুলি সম্পূর্ণভাবে তারা ফুলফিল করতে পারছে কিনা। ভুইফোড় দল ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করবে এবং কমিশনের অর্থের অপচয় করবে বলেও মত এই বিশেষজ্ঞের। যারা 1% ভোট পাবে না, 0 ভোট পাবে, তাদের নিবন্ধন দিয়ে নির্বাচন করতে দেওয়া মানে জনগণের অর্থের অপব্যয়। 3টা জিনিস নির্বাচনকে নষ্ট করে, তার একটা বড় হচ্ছে ম্যানিপুলেশন। এখন নির্বাচন দলগুলি যদি ম্যানিপুলেট করে ক্ষমতায় যেতে চায়, 40টা সিট পেলে একটা জায়গায় তোমাদের আমি ছেড়ে দেব এবং ওদের মার্কা দিয়েই তারা যারা নির্বাচন করে, তাহলে কিন্তু জনগণের কিছু বলার উপায় নেই। সেখানে ভোটারদের সচেতন হতে হবে। গ্রহণযোগ্য ভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম এবং জবাবদিহিতা তৈরি করতে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন আরও তীব্র হতে থাকে 2024 সালের 17 জুলাই থেকে। সহিংসতা ছড়িয়ে পড়ে সারা দেশে। আগের দিনে সংঘর্ষ ও হামলায় শিক্ষার্থী আবু সাইদ সহ নিহত হন অন্তত 6 জন, আহত হন কয়েকশো। এ হামলা ও খুনের বিচারের দাবিতে সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে 18 তারিখ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন শিক্ষার্থীরা। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বুঝতে পেরে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই সেদিনের ঘটে যাওয়া নানা ঘটনার কথাই তুলে ধরেছেন জিএম মাহমুদ। কোটা সংস্কার আন্দোলন ততদিনে অনেকটাই ভয়াবহ রূপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আন্দোলন হচ্ছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে। আগের দিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলায় অন্তত 6 জন নিহত হন। গুলিবিদ্ধ সহ আহত হন 4 শতাধিক। এতে ফুঁসে ওঠে সারা দেশ। পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় পড়ে যান সরকার ও ক্ষমতাসীনরা। সিদ্ধান্ত নেন রাজনৈতিকভাবেই আন্দোলন মোকাবিলা করবেন তারা। কোটা সংস্কার আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা তারিকুল ইসলাম জানান, সেদিন তারাও বুঝেছিলেন আন্দোলন দমনে আরো কঠোর হবে সরকার, তাই নেতৃত্বে যোগ করেন নতুন কৌশল। আওয়ামী লীগ যে আমাদের উপর দমন নিপীড়ন করবে সেটি আমাদের জানা ছিল এবং সেটাই মাথার মধ্যে রেখেই কিন্তু আসলে আমরা শুরু থেকেই প্রোগ্রামের ডিজাইনটা আমরা ওরকমভাবেই করে যে যখন আমাদের উপর টর্চার করা হবে, অত্যাচার করা হবে, তখন আমরা এরকমভাবে আমরা সামনে দিকে এগিয়ে যাব। গায়েবানা জানাজায় অংশ নিতে এসে বাধার মুখে পড়েন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।
শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে রাস্তায় নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে। কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করে সরকার। বন্ধ ঘোষণা করে সব বিশ্ববিদ্যালয় ও কলেজ, দেয় হল ত্যাগের নির্দেশ। এমনকি পরের দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আজ করে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। এদিন ঢাকার যাত্রাবাড়ি ও শনিরাখড়ায় পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়, চলে মধ্যরাত পর্যন্ত। হানিফ ফ্লাইওভার সহ অন্তত 20 জায়গায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। জিএম মাহমুদ, RTV, ঢাকা। চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের ছোঁড়া 3টি গুলি লেগে গুরুতর আহত হয় বাক প্রতিবন্ধী রমজান আলী আরমান। ভাগ্যক্রমে পেটে গুলি খেয়েও প্রাণে বেঁচে যায় সে। তীব্র যন্ত্রণায় এরই মধ্যে হারিয়েছে চলাফেরার সক্ষমতা। পড়াশোনার আগ্রহ থাকলেও যেতে পারছে না মাদ্রাসায়। অভাবে সংসারে সন্তানের চিকিৎসা করতে হিমশিম খাচ্ছে এই জুলাই যোদ্ধার পরিবার। চট্টগ্রাম থেকে সাইফুল আহমেদের পাঠানোর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 18 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তপ্ত বন্দর নগরী চট্টগ্রাম। জেলার চাঁদগাঁও থানার সামনে আন্দোলনে অংশ নিয়ে পেটে গুলি লাগে রাউজানের ছেলে আরমানের। অস্ত্রোপচারের পর গুলি বের করা হলেও উন্নত চিকিৎসার অভাবে এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। আরমান ও তার বড় ভাই দুজনই বাক প্রতিবন্ধী। বাবা না থাকায় মায়ের আয় করা 6000 টাকা বেতনে টেনে টুনে চলে তাদের সংসার। এমন অবস্থায় অসুস্থ সন্তানের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন তার মা। 3টা গুলি লাগছে, 2টা বুলেট, একটা ছোটা গুলি, একটা পেটের মধ্যে লাগছে, আর একটা ডান পাশে রানু, আর একটা পেশাবের রাস্তায়। এখন ও মনে করেন একটা প্রতিবন্ধীর মতন হয়ে গেছে, কথাবার্তা বলতে পারে না, ঘর থেকে কোথাও এরকম বাইর হয় না, কোথাও একলা যাওয়া আসা করে না। আরো কত টাকা লাগবে এটা তো বলতে পারতেছি না, এটা অপারেশনের পরে বলতে পারবে। যতক্ষণ বা সরকারি ইয়াতে থাকবে ততক্ষণ না সরকারে চালাবে ওষুধ খরচ। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর। সরকার যদি অনেক সুযোগ সুবিধা দেয় বা যখন বালানো হয় যদি সরকার চায় ঠিকঠাক বোধ দেবে। বর্তমান সরকার দিবে আসুন না কেন, যদি দয়া করে যদি এর মুখে একটা নজর দেয় তাহলে একটু ভালো হয়। ভর্তি আহি যাইবি এদিন ছিল দিয়ে টাকা পয়সা দেওয়া ওষুধ তাক কিনে আইনে যায় মতো ওই গাড়ি দিয়ে টানে বর্গ মতো চালাইব অমমত দুনু ভুক্ত। জুলাই গণ আন্দোলনে অংশ নিয়ে আরমানের মতো যারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। এ পর্যায়ে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। রাজধানীর আদাবরে এলোপাথারি গুলিতে এক গাড়ি চালক নিহত, আটক 2। মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল আরেকজনের। এবং সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের সন্ধ্যায় ভুটানের মুখোমুখি বাংলাদেশ। জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডে রাঙাতে চায় পিটার বাটলারের শিষ্যরা। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের পৃথক ঘটনায় একজনকে গুলি ও একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আদাবরের নবোদয় হাউজিং এলাকায় গেল রাতে মোহাম্মদ ইব্রাহিম নামে এক প্রাইভেট গাড়ি চালককে এলোপাথারি গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত 2 জনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এদিকে বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুরে চাঁদ উদ্যানের 6 নম্বর রোডে আলামিন ওরফে
ফরমা পাতা আল আমিনকে কুপিয়ে জখম করে কিশোর গ্যাং সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, দুটি হত্যাকাণ্ডের ঘটনা নিয়েই কাজ করছে পুলিশ। ভাইরাল দুর্ধর্ষ সেই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গেল 11 জুলাই ভোর 6টায় রাজধানীর শ্যামলী 2 নম্বর রোডে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফুটেজে দেখা যায় ছিনতাইকারী এই মোটরসাইকেলে করে এসে চাপাতি দিয়ে কোপানোর ভয় দেখিয়ে শিমিয়ন ত্রিপুরা নামের যুবকের সাথে থাকা সব কিছুই ছিনিয়ে নেয়। এ সময় ভুক্তভোগীর জামা জুতাও খুলে নিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনাটি ভাইরাল হলে নজরে আসে প্রশাসনের। 3 ছিনতাইকারীর মধ্যে 2জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের নিয়ে ভাগাভাগির রাজনীতি চলছে বলে অভিযোগ করেছেন জাকের পার্টির নেতারা। দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ ফারহান ফাইয়াজ ও শহীদ জুয়েলের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় এই অভিযোগ করেন বক্তারা। অনুষ্ঠানে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তান হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান। সেই সাথে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে একটি বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রেমিটেন্সে সচল দেশের অর্থনীতির চাকা। প্রবাসী বাংলাদেশিরা হাজার মাইল দূরে থেকেও প্রিয় মাতৃভূমির যে কোনো সংকটে সর্বস্ব দিয়ে সব সময় পাশে থেকেছেন। ৭১-এর মতোই ২০২৪-এর জুলাইও তার ব্যতিক্রম হয়নি। ছাত্র জনতার আন্দোলন ও অভ্যুত্থানে অভূতপূর্ব ভূমিকা পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। লন্ডন প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং উদ্যোগের কথা জানাচ্ছেন ইমরুল হাসান। সহায়তা করেছেন লন্ডন প্রতিনিধি সরোয়ার হোসেন। বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে শুধু লন্ডনের মাটিতেও সক্রিয় ভূমিকা রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ বাংলাদেশের আপামর জনগণকে উৎসাহিত করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১.৫ কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি নানাভাবে ভূমিকা রেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে। অনলাইন অফলাইনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারাও জানিয়ে দিয়েছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনো বৈষম্য, দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার এবং অপশাসন থাকতে পারে না। তারা যদি জীবন দিতে পারে, আমরা কেন লন্ডনে থেকে মানুষের জন্য কিছু করতে পারবো না? এবং আমাদের সাথে আরও বহির্বিশ্বের, যেমন আমি যদি ফিওনা আলী, একজন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাক্টিভিস্ট, সেও আমাদের সাথে একত্রতা প্রকাশ করে। পরবর্তীতে বাংলাদেশের রেমিটেন্স শাটডাউনের জন্য একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। গেল বছরের 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা প্রবাসীদের মনে ক্ষোভের সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ জানান। ওই দিন ভারী বৃষ্টি ছিল লন্ডনে, তবে বৃষ্টি উপেক্ষা করে তারা প্রতিবাদ জানান পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কের শহীদ মিনারে। ফ্যাসিজম তো শেষ হলো, ফ্যাসিস্ট তো দেশ থেকে বিদায় নিল, কিন্তু ফ্যাসিস্টের রেখে যাওয়া সিস্টেম তো সবখানেই রয়ে গেছে। এছাড়া আলতাফ আলী পার্কের পাশাপাশি প্রতিবাদ অব্যাহত থাকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে, বিবিসি সদর দপ্তরের সামনে, ট্রাফালগার স্কয়ার ও পার্লামেন্ট স্কয়ারেও নিয়মিতভাবে কমপ্লিট শাটডাউন, মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিজ দ্য হিরোজ কর্মসূচি পালন করেছেন প্রবাসীরা। এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, স্পোর্টস মাউথ বিশ্ববিদ্যালয় সহ যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিবাদ জানান। আর এভাবেই ইতিহাসে সাক্ষী হলেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরাও। ইমরুল হাসান, RTV। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্টের নামে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে ইসরায়েলি আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। বুধবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত রায়ে বলা হয়, গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে চলমান তদন্ত স্থগিত করার আবেদনও বাতিল করা হয়েছে। 2023 সালে গাজায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, তবে পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত পরোয়ানাগুলো বহাল থাকবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা চলছেই। বুধবার উপত্যকাটির বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে 94 জন, আহত 200 জনেরও বেশি। এদিকে সিরিয়াতেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বুধবার এসব হামলায় 3 জন নিহত হয়। অন্যদিকে জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। এক মুঠো ত্রাণের জন্য যেখানেই যাচ্ছে গাজা উপত্যকার বাসিন্দারা, সেখানেই নেমে আসছে ইসরায়েলি বিভীষিকা। ত্রাণ কেন্দ্রে আসা ফিলিস্তিনিদের ওপর প্রতিনিয়ত গুলি করছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি অব্যাহত আছে বিমান ও ড্রোন হামলাও। বুধবার দক্ষিণ গাজার খান ইউনিসে বিতর্কিত ত্রাণ সংস্থা GHF এর ত্রাণ কেন্দ্রে 21 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। মে মাস থেকে শুরু হওয়া এ ত্রাণ কার্যক্রমের আড়ালে হত্যা করা হয়েছে প্রায় 900 ফিলিস্তিনিকে। ত্রাণ কেন্দ্রগুলো ছাড়াও ইসরায়েলি ড্রোন হামলায় এদিন আল মাওয়াশি শরণার্থী শিবিরে 9 জন সহ বিভিন্ন স্থানে কমপক্ষে 94 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা 200-রও বেশি। গাজার পাশাপাশি দক্ষিণ সিরিয়ার সুয়েইদা শহরেও হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে দেশটির প্রেসিডেন্ট প্যালেস ও সেনা সদর দপ্তরে। দেশটিতে 4 দিন ধরে চলমান দ্রুজ গোষ্ঠী, বেদুইন সম্প্রদায় ও সরকারি বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে নতুন করে দেখা দিয়েছে যুদ্ধাবস্থা। ইসরায়েলের এসব হামলাকে পদ্ধতিগত আগ্রাসন বলে দাবি করেছে সিরিয়ার পররাষ্ট্র বিভাগ। এছাড়া হামলা প্রতিহতে আন্তর্জাতিক মহলের পদক্ষেপ আহ্বান করেছে আহমেদ আল শারার বিপ্লবী সরকার। তবে দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় ইসরায়েল বদ্ধপরিকর বলে জানিয়েছে তেল আবিব। এদিকে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার অতি রক্ষণশীল শাস পার্টি নেতানিয়াহুর জোট সরকার থেকে পদত্যাগের ঘোষণা দেয়। দীর্ঘদিন চলমান যুদ্ধ, নিজ দেশে বিক্ষোভ ও অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা মাথায় রেখে নেতানিয়াহুর পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছে বিশ্লেষকরা। সামদানি প্রত্যয়, RTV। ইরাকের পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি বৃহৎ হাইপার মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 60 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেকের দেহ চরমভাবে পুড়ে গেছে বলে স্থানীয় হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা নিউজ। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘণ্টার পর ঘণ্টা কাজ করে। এদিকে বৃহস্পতিবার ভোর 4টা পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। অগ্নিকাণ্ডের কারণ এখন নিশ্চিত করতে পারেনি দেশটির ফায়ার সার্ভিস। এই শোকাবহ ঘটনায় গভর্নর মিহাই ওয়াসিদ প্রদেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে সন্ধ্যা 7টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের 3টি ম্যাচেই জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে বাংলাদেশ। সেখানে 4 দলের মধ্যে ভুটানের অবস্থান তৃতীয়। নিজেদের সর্বশেষ ম্যাচে এই ভুটানকেই 4-1 গোলে হারায় আফাইদা খন্দকারের দল। সে ম্যাচে 9টি পরিবর্তনে একাদশ সাজিয়েছিলেন কোচ পিটার বাটলার। ভারী বর্ষণে কিংস অ্যারেনার মূল মাঠ অনুপযোগী হওয়ায় প্র্যাকটিস গ্রাউন্ডে হবে আরও 2 দিনের ম্যাচ। পূর্ণাঙ্গ সিরিজ খেলে দীর্ঘ 1 মাসের সফর শেষে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল 11টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জাতীয় দলকে বহনকারী বিমান। শ্রীলঙ্কায় 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলে টাইগাররা। যেখানে টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজয় বরণ করলেও সদ্য সমাপ্ত টি-20 সিরিজ জিতে নেয় বাংলাদেশ। 1 মাসের সফর শেষে দেশে ফিরে অবশ্য বিশ্রামের সুযোগ নেই টি-20 ক্রিকেটারদের। মিরপুরে রবিবার থেকে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলবে লিটনের দল। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।